বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী ধাপের আলোচনা। হরমুজে আইএমও সমর্থিত করিডোর ঘোষণা, ওমানের টোল আদায় মেনে নেবে না ওয়াশিংটন। ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের সেনেটে আলোচিত বিল পাশ, অর্থহীন আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার স্বাক্ষর ছাড়া হবে না আইন। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আরো বেশি সক্ষমতার যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের। আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। সম্ভাব্য সোমবার থেকে বুধবারের মধ্যে কারিগরি আলোচনায় বসবে দুই দেশ, আর বিষয়টি জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানিয়েছে, তবে আলোচনার স্থান নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এদিকে শান্তি চুক্তির চেষ্টার মাঝেই পারমাণবিক নজরদারি সহ বেশ কিছু ইস্যুতে এখনও পরস্পর বিরোধী অবস্থানে ওয়াশিংটন, তেহরান। পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যৌথ দাবিকে অস্বীকার করেছে খামেনি প্রশাসন। এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে হরমুজের পথে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না ইরান, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে স্পষ্ট বার্তা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার আওতার বাইরেই থাকছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন জাহাজের 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা আইএমও। সংস্থাটির মহাসচিব জানান, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র সহ উপসাগরীয় অন্যান্য দেশ এই কাজে সহায়তা করবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, আটকে পড়ে প্রায় 600 জাহাজ। এদিকে জাতিসংঘ জানিয়েছে এমন সিদ্ধান্তের ফলে সামুদ্রিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা হবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্য সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটনে ফেরার পর দেয়া বিবৃতিতে রুবিও বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপ কখনো যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ। আইন অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য অপর কোনো দেশকে টোল দিতে বাধ্য নয়। অন্যান্য দেশও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাবে বলে রুবিও আশাবাদ জানান। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সমর্থিত ট্রানজিট করিডোর ঘোষণা করেছে ওমান। জানিয়েছে নৌ রুটটি দিয়ে সাময়িক জাহাজ চলাচলে সংস্থাটির সাথে কাজ করছে মাস্কাট। ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের চূড়ান্ত ঘোষণা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবফ। হুঁশিয়ারি দিয়েছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্য কেউ নয়, এই অঞ্চলের মানুষ নির্ধারণ করবে। ইসলামাবাদ সমঝোতা স্মারক কোনো চাপ বা জবরদস্তির মুখে নেওয়া সিদ্ধান্তের ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির সুদীর্ঘ প্রতিরোধ আর শক্তির বহিঃপ্রকাশ। এটি আমেরিকার পরাজয়ের চূড়ান্ত ঘোষণা। অন্য কেউ নিজেদের স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেদিন আর নেই। এই অঞ্চলের ভবিষ্যৎ এই অঞ্চলের জনগণই ঠিক করবে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 2 জন নিহত হয়েছে। দক্ষিণের নাবাতি এলাকায় এই হামলা হয়েছে। লেবানিজ সরকারি সংবাদ সংস্থা এনএনএ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আরো 2 জন আহত হয়েছে। ইসরায়েলের আগ্রাসনী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। এই আক্রমণকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও তারা আখ্যা দিয়েছে। হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ। এর আগেও যুদ্ধবিরতি ভেঙে বারবারই দেশটিতে হামলা চালিয়েছে আইডিএফ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ওয়াশিংটন ঐতিহাসিক সমঝোতা চুক্তির পর পাকিস্তান সফর করেছেন তিনি। আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সাথে। কথা হয়েছে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা সহ নানা ইস্যুতে। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই উষ্ণ অভ্যর্থনায় জানান দেয় তেহরান ইসলামাবাদ সম্পর্কের গভীরতা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পশ্চিমা দেশগুলোতে নিজেদের পক্ষে দুতিয়ালি করতে ইসলামাবাদের ওপর নির্ভরশীল হতে চায় তেহরান। কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের।
পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে আলাদা বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। In our hearts, we became brothers. এদিকে বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান ও শেহবাজ শরীফ। সম্মেলনে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা কিংবা সমঝোতায় না যাওয়ার কড়া হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। এছাড়াও স্মারকটির মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মিলবে বোঝাপড়ার সুযোগ বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি সমঝোতা স্মারকে নেই এবং কখনোই এটি অন্তর্ভুক্ত করা হবে না। আত্মরক্ষার জন্য যদি এসব ক্ষেপণাস্ত্র আমাদের কাছে না থাকতো, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আমাদের ঠিক সেই অবস্থাই করত যা গাজার করেছে। নারী, শিশু কাউকে ছাড়েনি তারা। আমাদের প্রতিও কোনো রকম করুণা করতো না তারা। আমরা কোনো অবস্থাতে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা কিংবা সমঝোতায় যাব না। মাননীয় প্রেসিডেন্টের আজকের সফরটি পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কের একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ববাসী তাকে ইরানের মতো এক মহান দেশের দূরদর্শী ও সফল নেতা হিসেবে চেনে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের, মৃদুভাষী ও পরম ধৈর্যশীল। তার এবং তার সহকর্মীদের বিচক্ষণ নেতৃত্ব ও পাকিস্তানের সৎ ও আন্তরিক মধ্যস্থতাতেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। সফরে ইরানের প্রেসিডেন্টকে কার্ডিয়াক সার্জারিতে অনারারি ফেলোশিপ প্রদান করে পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস। জনস্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয় কার্ডিয়াক সার্জন মাসুদ পেজেশকিয়ানকে। বিলখুসুস নিজের ক্ষমতা কমানোর বিলে নিজেই কি স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সিনেটে এবার পাশ হলো ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা কমানোর আলোচিত ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিল, যাতে পক্ষে ভোট দিয়ে দলের বিপরীতে অবস্থান নেয় রিপাবলিকান কয়েকজন সিনেটরও। কিন্তু চূড়ান্ত আইনে পরিণত হতে প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তাই ইরানে যে কোনো অভিযানের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা কমছে কিনা তা নিয়ে ঢের ধোঁয়াশা রয়েছে। প্রতিনিধি পরিষদে পাশের পর মঙ্গলবার মার্কিন সিনেটেও উত্থাপিত হয় ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলটি, যাতে ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। সিনেটের এই ভোটাভুটিতে 50-48 পাশ হয় বিলটি। উচ্চকক্ষের সংখ্যায় বেশি থাকলেও ট্রাম্পের ক্ষমতা কমাতে বিলটির পক্ষে অবস্থান নেন 4 রিপাবলিকান সিনেটর। একজন বাদে পুরো ডেমোক্র্যাট শিবিরও ভোট দেয় বিলের পক্ষে। কিন্তু সিনেটে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। বছরের পর বছর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারে বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণকে সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা ও সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন। এই যুদ্ধ যত সেকেন্ড চলবে, আমেরিকান জনগণের উপর এর মূল্য তত বাড়বে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী কোনো বিল আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের 2 কক্ষে পাশের পাশাপাশি তাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে নিজের সামরিক ক্ষমতা কমাতে ট্রাম্প কখনোই হয়তো অনুমোদন দেবেন না। এরই মধ্যে বিলটিকে অর্থহীন বলে আখ্যাও দিয়েছেন তিনি। বিলটির সমর্থনকারীদের প্রতি কঠোর ভাষায় নিন্দাও জানান। আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, যখন তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টকে চরমভাবে সম্মান করছে, ঠিক তখনই সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন বিলে ভোটের সিদ্ধান্ত নিল, যেখানে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে বলা হচ্ছে আমি তাদের সাথে যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে। এর মাধ্যমে তারা শত্রুকে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। অবশ্য ট্রাম্প ভেটো দিলেও তা বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অনুপাত বিশ্লেষণ করলে এক কথায় অসম্ভব ধরা চলে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো প্রচেষ্টা চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে বিলটি প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিল পাইলট। তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া বয়ানে এই তথ্য উঠে এসেছে এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে পাইলটের দাবি অনেকটা জেলিফিশের আকৃতিতে চলছিল অসংখ্য ড্রোন। বলা হচ্ছে এই ঘটনা সত্য হলে ইরান অভাবনীয় ড্রোন সক্ষমতা অর্জন করেছে। যুদ্ধ চলাকালীন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে বেশ আলোড়ন তুলেছিল ইরান। কিভাবে F-15E ফাইটার জেট ধ্বংস করেছিল দেশটি, সে রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি।
মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর 2.5 মাস আগের সেই ঘটনা আবার আলোচনায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভূপাতিত হওয়ার আগে যুদ্ধবিমানের এক পাইলট ইরানের আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেন। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে CNN জানিয়েছে তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া তার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। পাইলটের বর্ণনা অনুসারে অনেকটা জেলিফিশের মতো আকৃতি ধারণ করে একসাথে বেশ কয়েকটি ড্রোন ইরানের আকাশে উঠতে দেখেছেন তিনি, যার মধ্যে বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো আকৃতিতে ছিল। সেই পাইলটের বিবরণ অনুসারে আকৃতিকে ভিনগ্রহের প্রাণীর মতো আখ্যা দেওয়া হয়েছে। তার এই বক্তব্য মার্কিন গোয়েন্দাদের মধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে। ইরানের এমন শক্তিশালী ড্রোন সক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে সত্যি পাইলট এমন কিছু দেখে থাকলে তা হবে তেহরানের ড্রোন সক্ষমতার অভাবনীয় অগ্রগতি। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নেপথ্যে ড্রোন বহরের সম্ভাব্য ভূমিকা এখনো খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। আবার দুর্ঘটনার আগে পাইলট বিভ্রান্তিকর কিছু দেখে থাকতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূলের লক্ষ্যে গাজা উপত্যকায় শিশুদের হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারির প্রতিবেদন বলছে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের 30% শিশু। কথিত যুদ্ধবিরতির পরে উপত্যকায় শিশু হত্যা বন্ধ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র কিংবা এতিমখানার মতো স্থাপনাও হামলার লক্ষ্য হচ্ছে। যে অবুঝ শিশুর জানা নেই যুদ্ধ কি, তারাই ইসরায়েলি বর্বরতার শিকার। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে নৃশংসতা চলছে সেই অভিযানের অন্যতম টার্গেট শিশুরা। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 64,000 শিশু হতাহত হয়েছে। মোট প্রাণহানির 30% শিশু। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি বলছে অপ্রাপ্তবয়স্কদের টার্গেট করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। কথিত যুদ্ধবিরতি কার্যকরের পরও বন্ধ হয়নি শিশু হত্যা। প্রতিবেদন অনুসারে শুধু টার্গেট কিলিং নয়, শিশুদের প্রতি অমানবিক আচরণ এবং যৌন সহিংসতার প্রমাণও মিলেছে। হামলা চালানো হচ্ছে স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয়। মূলত ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতেই এই বর্বরতা। ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন, অমানবিক আচরণ এবং যৌন সহিংসতা অব্যাহত। এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও করা হয়েছে লক্ষ্যবস্তু। জাতিসংঘের তদন্তকারী দল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরাও পেয়েছেন শিশুদের ওপর পরিকল্পিত নৃশংসতার প্রমাণ। তাদের হাতে রয়েছে জরুরি তথ্যপত্র। ফিলিস্তিনি শিশুদের ওপর দখলদারদের চালানো গণহত্যার আরও একটি প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন। উপত্যকার শিশু, নারী বা বেসামরিক নাগরিক কেউই রেহাই পায়নি। তারা ইচ্ছাকৃত ও নৃশংসভাবে চালিয়েছে হত্যাকাণ্ড। তাদের উদ্দেশ্যই ছিল গণহত্যা। জাতিসংঘের স্বাধীন এই তদন্তের তথ্য বলছে শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি নির্মমতার শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে শিশু নির্যাতনকারী আখ্যা দিয়ে চিৎকার করলেন এক বিক্ষোভকারী। পেনসিলভানিয়া আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের এক সমাবেশে এই ঘটনা ঘটেছে। জানা গেছে মঙ্গলবার ট্রাম্প সমাবেশে মঞ্চে থাকা অবস্থায় পেডোফাইল বলে চিৎকার করে ওঠেন ওই বিক্ষোভকারী। ট্রাম্পের দিকে আঙুল উঁচিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য ছোঁড়েন। আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে প্রচারণার উদ্দেশ্যে রাজ্যটি সফরে গেছেন প্রেসিডেন্ট। আর সে সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ওই বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করেন নিরাপত্তা কর্মীরা। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে চেঁচিয়ে তিনি কটূক্তি করছিলেন। যুক্তরাষ্ট্রের সহজলভ্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণে একটি নতুন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। সোমবার সেনেটে 85/5 ভোটে পাশ হয় ওই বিলটি। প্রতিনিধি পরিষদে বিলের পক্ষে ভোট দেয় 358 জন আর বিপক্ষে 32 জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসের উভয় কক্ষে একসাথে কোনো সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার এই ঘটনা বিরল। প্রস্তাবিত বিলটির আওতায় রয়েছে আবাসন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শিথিল কিংবা দ্রুতকরণ। এছাড়াও রয়েছে বড় বিনিয়োগকারীরা কতগুলো একক পরিবারের বাড়ি নিজেদের মালিকানায় রাখতে পারবেন তার সীমা নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মাঝে বিলটি পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরে যুক্ত করা হয় যুদ্ধ জাহাজটিকে। ভবিষ্যতে আরও বেশি সক্ষমতার যুদ্ধযান তৈরির ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে মিসাইলের পর এবার যুদ্ধ জাহাজ তৈরিতে নজর দিচ্ছে পিয়ংইয়ং, এমন মত বিশ্লেষকদের।
작전 수행 শত্রুর আক্রমণ ঠেকাতে এতদিন বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমার পরীক্ষার দিকে নজর ছিল উত্তর কোরিয়ার। তবে সেই ধারণা পাল্টে এবার নৌবাহিনীর আধুনিকায়নের দিকে জোর দিচ্ছে পিয়ংইয়াং। 김정은 동지를 위신 김정은 তারই ধারাবাহিকতা এবার দেশটির নৌবহরে যুক্ত হলো মাল্টি রোল ডিস্ট্রয়ার জয় হিয়ন। জমকালো সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জাহাজটি উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে এপ্রিলে জাহাজটি থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। 또다시 하며 모시는 우상의 영광을 지닌 নৌবাহিনীর দিক থেকে সিউল থেকে অনেকটাই পিছিয়ে পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার চে ইয়নের মতোই একই সক্ষমতার 10টি যুদ্ধজাহাজ রয়েছে দক্ষিণ কোরিয়ার বহরে, আর পিয়ংইয়াংয়ের বহরে এর সংখ্যা দাঁড়ালো মাত্র 2টিতে। এই অবস্থায় পরবর্তী 5 বছরের মধ্যে পারমাণবিক মিসাইল বহনকারী আরও 2টি যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দেন কিম জং উন। 길이 빛날 뜻깊은 긴 অত্যাধুনিক প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ কোরিয়া উপদ্বীপের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিবে বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়াকে জলপথে টেক্কা দিতে পারবে এসব সামরিক জাহাজ। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপে রাখতেই এই কৌশল। 폭풍 같은 만세 함성으로 터져올라 2019-এ পারমাণবিক ইস্যু নিয়ে শীর্ষ পর্যায়ে বৈঠকে বসে কিম ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক নিরস্ত্রকরণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছিল, তবে তা ভেস্তে যায়। এর পরপরই উত্তর কোরিয়া নিজেদের স্থায়ী পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়, আর সেই থেকে নতুন নতুন নিউক্লিয়ার মিসাইল আর তার সক্ষমতা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়াং। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বসবে না বলেও জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। ফ্রান্সে গেল এক সপ্তাহে পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিভিন্ন জলাশয়ে তারা নেমেছিলেন। ফ্রান্সের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী জানান, গরমের কারণে বিভিন্ন লেক ও নদীতে নামছেন স্থানীয় বাসিন্দারা। একেবারে কোনো সতর্কতা ছাড়াই পানিতে নামার কারণে দুর্ঘটনা বাড়ছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব নজরদারিবিহীন এলাকায় না নামার পরামর্শও দেন তিনি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা জুন মাস রেকর্ড করা হয়েছে। চলমান এই দাবদাহে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি। দেশগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই তাপদাহের প্রকোপ বলে জানান বিশ্লেষক। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়ার পর এবার উচ্চকক্ষ সিনেটেও পাশ হলো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের একটি বিল। ট্রাম্পের লাগাম টানতে তার নিজ দলের কয়েকজন সিনেটরও বিরোধী শিবিরের পক্ষে ভোট দিয়েছেন। 23 জুন সিনেটে 50 বনাম 48 ভোটে বিলটি পাশ হয়। এর আগে চলতি মাসের শুরুতে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি 215 বনাম 208 ভোটে পাশ হয়েছিল। সিনেটে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সঙ্গে ভোট দিয়েছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভেও 4 রিপাবলিকান একই অবস্থান নিয়েছিলেন। ইরান ইস্যুতে নিজ দলের প্রায় সব রিপাবলিকানদের সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে, কিন্তু এবার সেই ঐক্যে ফাটল ধরেছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে দলের মধ্যে এমন অন্তর্দ্বন্দ্ব ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক সতর্কবার্তাও বটে। দলের মধ্যে এমন বিভাজনের সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা যায় মার্কিন জনগণের মতামত। রয়টার্স ও ইপসোসের সবশেষ একটি জরিপ বলছে, মাত্র 25% মার্কিনী মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঠিক ছিল। বেশিরভাগ মার্কিনী এখনও আশঙ্কা করছেন তেহরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বেশি দিন স্থায়ী হবে না। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন সিনেটে বক্তব্য দিতে গিয়ে বলেন, যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের, এই দায়িত্ব কংগ্রেসকেই বহন করতে হবে। তবে প্রশ্ন হচ্ছে, এই বিল কি ট্রাম্পকে সত্যি থামাতে পারবে? সেটি এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউস ইতোমধ্যেই জানিয়েছে এই বিলের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাদের দাবি, যুদ্ধ ক্ষমতা আইনের এই ব্যাখ্যা সাংবিধানিক নয় এবং প্রস্তাবটি প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হবে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এই ভোটের বাস্তব কোনো গুরুত্ব নেই, এটি আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে না। তাছাড়া যুদ্ধবিরতির মাধ্যমে সামরিক অভিযান ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে কংগ্রেসের অনেক সদস্য হোয়াইট হাউসের এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি প্রথম উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। তিনি জানিয়েছেন, প্রশাসনকে এই সিদ্ধান্ত মানতে বাধ্য করার জন্য সব ধরনের আইনি পথ অনুসরণ করা হবে। মার্কিন বিশ্লেষক স্কট অ্যান্ডারসন বলেন, নির্বাহী বিভাগ সম্ভবত সাংবিধানিক যুক্তিতে এই বিল উপেক্ষা করবে, তবে শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়াতে পারে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠকের পর উভয় পক্ষ 60 দিনের একটি রোডম্যাপে সম্মত হয়েছে। এদিকে মার্কিন কংগ্রেসও ট্রাম্প প্রশাসনের বিপক্ষে। এমন অবস্থায় ট্রাম্প এক জটিল দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে। একদিকে কংগ্রেসের চাপ, অন্যদিকে চলমান শান্তি আলোচনা, এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন জনমত।
যুদ্ধবন্ধের জন্য বহুমুখী এই চাপে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে পরাজিত হওয়ারও শঙ্কা রয়েছে। জেনজি তরুণরা রাজপথে নামলে তার পরিণতি কতটা ভয়াবহ হয় তা ইতোমধ্যেই টের পেয়েছে গোটা বিশ্ব। তুমুল আন্দোলনের মুখে পতন হয়েছে প্রবল প্রতাপশালী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ক্ষমতাসীন সরকারের। 2 বছর আগে তেমনই এক আন্দোলনে সরকার পতনে ব্যর্থ হওয়া কেনিয়ার জেনজিরা এখন আবারও রাজপথে নামার অপেক্ষায়। 25 জুন জেনজি আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির হাজার হাজার তরুণ। কি হতে যাচ্ছে 25 জুন? জেনজি বলতে মূলত 1990-এর দশকের শেষ ভাগ থেকে 2010-এর শুরুর দিকে জন্ম নেওয়া তরুণ প্রজন্মকে বোঝায়। এই তরুণদের আন্দোলনকেই জেনজি আন্দোলন বলা হয়, যার বিশেষ বৈশিষ্ট্য হলো এই আন্দোলন কোনো রাজনৈতিক দল বা প্রচলিত নেতার নেতৃত্বে পরিচালিত হয় না। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই এই তরুণরা সংগঠিত হয়, ফলে আন্দোলনটি হয় নেতৃত্বহীন, যে কারণে আন্দোলন দমানোও হয়ে পড়ে অত্যন্ত কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে যা দেখা গেছে, কেনিয়ার আন্দোলনেও সেই মিল লক্ষণীয়। $270 কোটি অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করে 2024 সালে একটি অর্থ বিল আনে কেনিয়ার সরকার। বিভিন্ন খাতে নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়। জীবনযাত্রার লাগামহীন ব্যয়, বেকারত্ব ও দুর্নীতির কারণে হাঁপিয়ে ওঠা জনগণের ওপর সরকারের চাপিয়ে দেওয়া এই বাড়তি করের বোঝাকে কিছুতেই মানতে পারেনি তরুণরা। শুরু হয় আন্দোলন। পরবর্তীতে কর বিরোধী এই আন্দোলনই রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। আন্দোলন চরমে পৌঁছায় 25 জুন। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজার হাজার তরুণ। আগুন ধরিয়ে দেয় ভবনটিতে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাবি মেনে নিয়ে কর বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। যদিও এর বেশিরভাগই এখনো সমাধান হয়নি। তাছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধেও ব্যাপক দমন পীড়ন করেছে রুটোর সরকার। মানবাধিকার সংগঠনগুলোর মতে গত 2 বছরে সরকারের দমন পীড়নে নিহত হয়েছেন অন্তত 120 জন। আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদেই ফের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির জেনজিরা। 2022 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন রুটো। নির্বাচনের আগের সময়টাতে রুটো নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন। নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর উল্টো চিত্র। জীবনযাত্রার ব্যয় লাগাম টানার বদলে জনগণের উপর একের পর এক কর বাড়ানো শুরু করেন রুটো। ফলে মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে বেকারত্ব ও দুর্নীতি সমস্যা, যে কারণে এখন রুটোর পতনের দাবি তুলেছেন দেশটির হাজার হাজার তরুণ। 2025 সালেও আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তরুণরা। সে সময় পুলিশ হেফাজতে ব্লগার আলবার্ট ওজোয়াংয়ের মৃত্যু ঘিরে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছিল, যার প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন হয়। বিপরীতে আন্দোলন দমনে কঠোর হয় সরকারও। নিহত হয় 60 জনেরও বেশি মানুষ। 2026 সালে আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফের বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির জেনজিরা। গত 21 জুন নিহতদের পরিবার ও আহত ব্যক্তিরা নাইরোবির একটি গির্জায় স্মরণ সভার পর 25 জুন রাস্তায় নামার ডাক দিয়েছে, যার পক্ষ নিয়ে বিরোধী নেতা ও সিয়াওয়া কাউন্টির গভর্নর জেমস অরেঙ্গো জনগণকে স্মরণ সভা, মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা রাস্তায় নামতে পারবেন না তাদের ঘরে থেকে সংহতি প্রকাশ করতে বলেছেন। প্রেসিডেন্ট রুটো জনগণকে বিক্ষোভে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষকে কাজ করতে হবে, শিশুদের স্কুলে যেতে হবে এবং অর্থনীতির উৎপাদনশীলতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে আন্দোলনকারীদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই সম্পদ ধ্বংস, বিশৃঙ্খলা বা সহিংসতা মেনে নেওয়া হবে না। এদিকে গত সপ্তাহে আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে $1,50,00,000 একটি ক্ষতিপূরণ তহবিল ঘোষণা দিয়েছেন রুটোর সরকার। তবে নিহতদের পরিবার এতে সন্তুষ্ট নয়। তাদের ভাষ্য, অর্থ দিয়ে বিচার কেনার চেষ্টা করছে সরকার, অথচ যারা এই হত্যার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ কোনোভাবেই জেনজিদের মন জয় করতে পারছে না রুটো। শেষ পর্যন্ত তরুণদের এই ক্ষোভই রুটোর বিদায় ঘণ্টা বাজায় কিনা সেটাই এখন দেখার। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ফলে অ্যান্ডি বার্নহ্যাম যে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এটা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হলো, চ্যান্সেলর অর্থাৎ 11 ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হিসেবে কাকে নিয়োগ দেবেন বার্নহ্যাম? নতুন সরকারের সামনে অপেক্ষা করছে একাধিক কঠিন চ্যালেঞ্জ।
উচ্চ ঋণ, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইরান যুদ্ধের প্রভাব সব মিলিয়ে আগামী চ্যান্সেলরের দায়িত্ব হবে অত্যন্ত কঠিন। বিবিসির প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই কে হতে পারেন নতুন চ্যান্সেলর। যুক্তরাজ্যের পরবর্তী চ্যান্সেলর হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং। ইতোমধ্যেই প্রকাশ্যে অ্যান্ডি বার্নহ্যামকে সমর্থন দিয়েছেন তিনি। ফলে অনেকেই মনে করছেন এই রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে চ্যান্সেলরের দায়িত্ব পেতে পারেন স্ট্রেটিং। তবে হাউস অব লর্ডস মেম্বার জিম অনিল বলেন, অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে চ্যান্সেলর পদের যোগ্যতা অর্জন করেছেন তারা, কিন্তু শুধু আনুগত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্যানমিউর লিবারাম নামক পরামর্শক সংস্থার প্রধান অর্থনীতিবিদ সাইমন ফ্রান্স মনে করেন স্ট্রেটিং ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী অর্থনীতির পক্ষে। তবে ভবিষ্যতে তিনি নিজেও প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে পারেন, যা বার্নহ্যামের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয় সর্বাধিক আলোচিত নাম সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ড। রাজনৈতিকভাবে বার্নহ্যামের সঙ্গে তার ঘনিষ্ঠতা স্ট্রেটিং এর চেয়েও বেশি। থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের সাবেক পরিচালক পল জনসন বলেন, আপনি নিশ্চয়ই চাইবেন না 10 নম্বর ও 11 নম্বরের বাসিন্দাদের মধ্যে খুব বেশি মতভিন্নতা থাকুক। তবে সাবেক ট্রেজারি উপদেষ্টা মিলিব্যান্ড বাজারকে চাঙ্গা করতে পারবেন কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে। সমালোচকদের দাবি, নবায়নযোগ্য জ্বালানি ও নেট জিরো নীতির কারণে যুক্তরাজ্যের উচ্চ জ্বালানি মূল্যের সঙ্গে মিলিব্যান্ডের নাম জড়িয়ে আছে। তারা মনে করেন মিলিব্যান্ড অর্থমন্ত্রী হলে আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আরেক সম্ভাব্য প্রার্থী প্যাট ম্যাকফারেন। ছায়া ট্রেজারি দল, ব্যবসা মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ও পেনশন বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। অর্থনীতিবিদদের মতে কল্যাণ খাত সংস্কারের মতো জটিল বিষয়ে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাকে সবচেয়ে নিরাপদ পছন্দ হিসেবে দেখছেন অনেকেই। তবে স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় তাকে হয়তো দূরেই রাখতে চাইবেন বার্নহ্যাম। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নামও আলোচনায় রয়েছে। গর্ডন ব্রাউনের আমলে ট্রেজারিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কুপারকে অনেকেই মধ্যপন্থী ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেখেন। বিশ্লেষকদের মতে তিনি এমন একজন প্রার্থী যিনি দলীয় বিভিন্ন পক্ষকে একত্র রাখতে পারেন। বর্তমান চ্যান্সেলর র্যাচেল রিভসের ভবিষ্যৎ নিয়েও জল্পনা রয়েছে। যদিও অনেকে মনে করছেন তিনি পদ হারাবেন, তবু বার্নহ্যামের ঘনিষ্ঠরা বলছেন তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন। অতীতে রিভসের আর্থিক শৃঙ্খলা বা ফিসকাল রোলস এর প্রশংসা করেছেন বার্নহ্যাম। ফলে অত্যন্ত অল্প সময়ের জন্য হলেও তাকে দায়িত্বে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টারমারের বিদায়ের পর লেবার পার্টির নেতৃত্ব প্রায় নিশ্চিতভাবেই অ্যান্ডি বার্নহ্যামের হাতে যাচ্ছে বলা যায়। তবে সরকারের অর্থনৈতিক দিক নির্দেশনা অনেকটাই নির্ভর করবে কাকে চ্যান্সেলর হিসেবে বেছে নেওয়া হচ্ছে তার উপর। ওয়েস স্ট্রেটিং ও অ্যাড মিলিব্যান্ড বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হলেও শেষ পর্যন্ত বার্নহ্যাম এমন কাউকেও বেছে নিতে পারেন যিনি বাজারের আস্থা ধরে রাখতে পারবেন। যুক্তরাষ্ট্র ও ইরান যখন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করছে, তখন বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করছে এমন এক দেশের উপর যে দেশটির এই আলোচনার সঙ্গে সরাসরি কোনো সম্পর্কই নেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন সাম্প্রতিক সংঘাতের মধ্যেও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে প্রতিদিন 1,10,00,000 ব্যারেলের বেশি সরবরাহে বিঘ্ন ঘটলেও চীন তার আমদানি কমানো, বিপুল মজুদ ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে বড় ধরনের মূল্যস্ফীতি ঠেকাতে সক্ষম হয়েছে। এই পদক্ষেপগুলোর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। সম্ভাব্য সংকটের আশঙ্কা সত্ত্বেও তেলের দাম প্রত্যাশিতভাবে অস্বাভাবিক বেড়ে যায়নি। কিছু বিশ্লেষক যেখানে ব্যারেল প্রতি দাম $200 পৌঁছাতে পারে বলে ধারণা করেছিলেন, সেখানে দাম রয়েছে তুলনামূলকভাবে স্থিতিশীল। এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক অ্যাম্বারের বিশ্লেষক ডান ওয়াল্টার বলেন, চীন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাফার হিসেবে কাজ করেছে, যা এশিয়া এবং বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক বাজারে চীন এখন কার্যত একটি অদৃশ্য নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করছে। সোসিয়েতে জেনারেলের এক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক সরবরাহে 14% বিঘ্ন ঘটলেও দাম অতটা না বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে চীনের আমদানি নিয়ন্ত্রণ।
চীন প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল পর্যন্ত আমদানি কমিয়ে বাজারের চাপ কমিয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি দেশটির কাছে 100 কোটিরও বেশি ব্যারেল তেল মজুত রয়েছে, যা সংকট মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মজুদ ব্যবহারের কৌশল আপাতত বাজারকে স্থিতিশীল রাখলেও তা দীর্ঘমেয়াদে টেকসই নয়। চীনের বৈদ্যুতিক গাড়ির প্রতি ঝোঁকার বিষয়টিও তেলের চাহিদা কমাতে বড় ভূমিকা রাখছে। দেশটিতে নতুন বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেকই এখন ইলেকট্রনিক ভেহিকল বা ইভি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী চীনে ইভি ব্যবহারের ফলে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেলের চাহিদা কমেছে। বিশ্লেষকদের মতে এই ইলেকট্রিফিকেশন ট্রেন্ড বৈশ্বিক তেল বাজারের জন্য একটি বড় রিলিজ ভালভ হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে গেলে আগামী বছরে বৈশ্বিক বাজারে তৈরি হতে পারে অতিরিক্ত সরবরাহ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী উৎপাদন চাহিদার চেয়ে প্রতিদিন 47 লাখ ব্যারেল বেশি হতে পারে। বিশ্লেষকদের মতে সরবরাহ পুনরায় চালু হলে বাজারে যুক্ত হতে পারে আরো 10 কোটি ব্যারেল তেল, যা দাম আরো কমিয়ে দিতে পারে। এছাড়া নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের তেল উৎপাদন পুনরায় বাড়তে পারে। এতে বাজারে তৈরি হতে পারে নতুন সমীকরণ। যদিও ইরানি তেল নিয়ে চীনের আগ্রহ কি হবে তা এখনো অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে চীন কি আবার বড় পরিমাণে তেল কিনে বাজারে ভারসাম্য আনবে, নাকি বৈদ্যুতিক শক্তি ও মজুদ ব্যবস্থার মাধ্যমে নিজেকে আরো আত্মনির্ভরশীল করে তুলবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। এক বিশ্লেষকের ভাষায় 2 মাস আগের তুলনায় পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন বাজারের ভারসাম্য অনেকটাই নির্ভর করছে চীনের সিদ্ধান্তের উপর। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এবং চীনের জ্বালানি নীতি, এই 3টি বিষয়ই যে আগামীতে বৈশ্বিক তেল বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা এক প্রকার নিশ্চিত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।